রিসেন্টলি শুভেন্দু অধিকারীর এই ভিডিওটা দেখ সঞ্জয় রায়কে বলির পাঠা করা হচ্ছে। ইউপি এর হাতরাসের মতো মেয়ের পরিবারকে না জানিয়ে পুলিশ লুকিয়ে লুকিয়ে মেয়েটিকে দাহ করেছে। পুলিশ নাকি ভিক্টিমের পরিবারকে টাকা দিয়েছে, কেসকে রফাদফা করতে চাইছিল পুলিশ। মেয়েটির পেলভিক গার্ডেল আর কোলার বোন ভেঙে গিয়েছে, যেখানে বলা হয় যে কলেজে সেক্স র্যাকেট চলতো, ড্রাগস র্যাকেট চলতো। 5 দিন পর যখন সিবিআইয়ের হাতে কেসটা আসে তখন এভিডেন্স টেম্পার করার সম্ভাবনা থাকতে পারে। কলকাতা পুলিশ মেয়েটির মাকে জানিয়েছিল যে আপনার মেয়ে সুইসাইড করেছে। এখানে লেখা আছে মেয়েটির বডিতে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে, আর 150 গ্রাম সিমেন্ট মানে প্রায় 100 জনের সমান। আরজি করের কেসটা যবে থেকে হয়েছে তারপর থেকেই অনেক ভুয়ো তথ্য পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের আসল লক্ষ্য মেয়েটাকে ন্যায় বিচার দেওয়া। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তি দেওয়াই হলো আসল দাবি। আর সেই ন্যায় বিচারের আন্দোলনে যদি মিথ্যার আশ্রয় নেওয়া হয় তাহলে আমার মনে হয় না সেটা ঠিক। সরকারের প্রত্যেকটা ভুল সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলবে, সঠিক তথ্যের সাথে কাঠগড়ায় তুলবে। তাই শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো, সব ফেক নিউজগুলো কাউন্টার করব। আমি নিজেই মন গড়া কিছু বলবো না, যা বলবো প্রপার রিপোর্ট থেকেই বলবো। কেউ যদি পড়তে চায় আমি রিপোর্টগুলো ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও। পুরো সোশ্যাল মিডিয়াতেই এটা ভাইরাল হয়েছে যে মেয়েটির পেলভিক গার্ডেল আর কোলার বোন ভেঙে গিয়েছে। একজন ফরেন্সিক ডাক্তারের ইন্টারভিউ দেখছিলাম, তিনি বলতেছে পেলভিক গার্ডেল প্রচুর শক্ত হাড়, এটা ভাঙে সাধারণত কোনো বড় অ্যাক্সিডেন্ট হলে, যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী এমন কোনো হাড় ভাঙার কথা উল্লেখ নেই। পোস্টমর্টম রিপোর্টটা প্রপার ক্যামেরার সামনেই ভিডিওগ্রাফি করা হয়েছে। সো পেলভিক গার্ডেল আর কলার বোন ভাঙেনি। অটোপসি রিপোর্ট আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, যে চাইলে পড়তে হবে। অটোপসি রিপোর্ট অনুযায়ী মেয়েটিকে গলা টিপে শ্বাসরোধ করে মারা হয়েছে। অনেকগুলো এক্সটার্নাল ইঞ্জুরি আর ইন্টারনাল ইঞ্জুরি আছে, কিন্তু কোথাও পোস্টমর্টম রিপোর্টে কলার বোন আর পেলভিক গার্ডেল ভেঙে যাওয়ার কথা উল্লেখ নেই। ইনস্টাগ্রামে এই স্টোরিটা দেখো, তখনও 3.4 মিলিয়ন ইউজার এই স্টোরিটাকে লাগিয়েছে। এখন তো আরও বেশি হয়ে গেছে। এখানে লেখা আছে মেয়েটির বডিতে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে। এই ইনফরমেশনটি উঠে আসছে হাইকোর্টের হিয়ারিং থেকে, যেখানে বিকাশ রঞ্জন ভিকটিমের উকিল তিনি দাবি করছেন 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে। এটার মাধ্যমে এটা ছড়াতে যাচ্ছে যে এটা গ্যাংরেপ ছিল, সঞ্জয় রায়কে বলির পাঠা করা হচ্ছে। কিন্তু অটোপসি রিপোর্ট অর্থাৎ পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী 150 গ্রাম সিমেন্টের কথা কোথাও বলা নেই। বলা আছে এক্সটার্নাল আর ইন্টারনাল জেনিটালিয়ার ওয়েট 150 গ্রাম। তাছাড়া সিমেন্ট মাপা হয় সাধারণত মিলিগ্রামে, আর 150 গ্রাম সিমেন্ট মানে প্রায় 100 জনের সমান, যেটা মনে হয় না সম্ভব হবে বলে। তাছাড়া সুপ্রিম কোর্টও এই বিষয়ে বলেছে। একজন উকিল বলেছিলেন যে সোশ্যাল মিডিয়াতে 150 গ্রাম সিমেন্টের খবর ছড়াচ্ছে। তখনই সিজিআই ডিওয়াই চন্দ্রচূড় বলেছে যে তর্ক করার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না, আমাদের সামনে পোস্টমর্টম রিপোর্ট আছে, সোশ্যাল মিডিয়ায় কী আছে সেটা পড়তে হবে না। আমরা জানি 150 mgর কী মানে। তাছাড়া সিবিআই রিপোর্ট অনুযায়ীও এটা একটা গ্যাং রেপ নয়, সঞ্জয় রায় একাই রেপ করেছে। ডিএনএ রিপোর্টেও প্রমাণ পাওয়া গেছে সঞ্জয় রায় যুক্ত। আমি কিছুই মন গড়া বলছি না, যা রিপোর্ট করা হয়েছে সেইগুলোই বলছি। সঞ্জয় রায় স্বীকার করে নিয়েছে, সে বলেছে আগের দিন থেকেই মেয়েটির উপর নজর রেখেছিল। সঞ্জয় রায়ের সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করার পর সিবিআই বলেছে সঞ্জয় রায়ের প্রাণীসুলভ আচরণ ছিল, তার মধ্যে কোনো অনুশোচনা বোধ নেই। তাই এটা তো প্রমাণিত সঞ্জয় রায় বলির পাঠা নয়, সঞ্জয় রায় সরাসরি যুক্ত আছে। তবে আরও অন্যান্য কেউ সঞ্জয় রায়কে সাহায্য করেছিল কিনা সেটা ইনভেস্টিগেশনের বিষয়। সেটা ইনভেস্টিগেশন যতক্ষণ না কমপ্লিট হয় বোঝা যাবে না। কলকাতা পুলিশের বিরুদ্ধে একটা তথ্য ভাইরাল হচ্ছে যে কলকাতা পুলিশ মেয়েটির মাকে জানিয়েছিল যে আপনার মেয়ে সুইসাইড করেছে। আসল খবরটা হলো সকালে যখন মেয়েটার মৃতদেহ পাওয়া যায় তখন হসপিটালের কর্তৃপক্ষ মেয়েটার মাকে জানিয়েছিল সুইসাইড করেছে। হসপিটালের প্রিন্সিপাল ছিল সন্দীপ ঘোষ, তাই সন্দীপ ঘোষ ভালোভাবে বলতে পারবে কেন হসপিটাল কর্তৃপক্ষ সুইসাইড হিসাবে বলেছিল। অনেকে শেয়ার করছে 14 আগস্ট রিক্লেম দ্য নাইটের র্যালির রাত্রে দুষ্কৃতীরা ক্রাইম প্লেস অর্থাৎ সেমিনার হলকে ভেঙে দিয়েছে। এই টুইটগুলো দেখো, এদের বিন্দুমাত্র রেসপন্সিবিলিটিটা নেই। ভিকটিমের নাম ছবি প্রকাশ করাও ক্রাইম, তা সত্ত্বেও এরা ভিকটিমের নাম নিচ্ছে আর এইভাবে ভুলভাল খবর ছড়াচ্ছে। এটা পুরোটা সত্য নয়। সেমিনার হল হসপিটালের 3rd ফ্লোরে, হামলাকারীরা গ্রাউন্ড ফ্লোর ভেঙে দিয়েছে, কিন্তু 3rd ফ্লোর পর্যন্ত কেউ যেতে পারেনি। আর ক্রাইম প্লেস সিল করাও ছিল, সেমিনার হলের কোনো ক্ষতি হয়নি। এটা কলকাতা পুলিশ নিজেই জানিয়েছে, আরজি কর কলেজের ছাত্ররাও জানিয়েছে। সুপ্রিম কোর্টের হিয়ারিং চলাকালীনও বলা হয়েছে 9 আগস্ট রাত্রিতে সিল করা হয়েছে ক্রাইম প্লেস। তবে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে 9 আগস্ট সকালে ঘটনা জানার পরও ক্রাইম প্লেস সিল করতে রাত্রি হয়ে গেল কেন। সিবিআইও সুপ্রিম কোর্টকে বলেছে 5 দিন পর যখন সিবিআইয়ের হাতে কেসটা আসে তখন এভিডেন্স টেম্পার করার সম্ভাবনা থাকতে পারে। অনেক ইউটিউবার টুইটার হ্যান্ডেল এইটা শেয়ার করতেছে যে ক্রাইম প্লেসটা অর্থাৎ সেমিনার হলটাকে রেনোভেট করা হয়েছে, কিন্তু রেনোভেশনটা হয়েছে অন্য একটা রুমে, যেটা সেমিনার হলের কিছুটা দূরে। সেমিনার হল যেখানে মেয়েটিকে হত্যা করা হয়েছে সেখানে কোনো রকম রেনোভেশন হয়নি, এটা সেখানকার রেসিডেন্সিয়াল স্টুডেন্টরাই বলেছে। সিসিটিভি ক্যামেরাও ইনস্টল করা হয়েছে পুরো সেমিনার হল ঘিরে, তাও হাসপাতালের অথরিটির উপর প্রশ্ন থেকে যায়।
এমন সময়ে ওয়াশরুম রিনোভেশন করার কি দরকার? সরকার অনেক ভুল করেছে এই ঘটনায়। সরকারের কি কি দোষ আছে সেটা অন্য একটা ভিডিওতে ডিসকাস করেছি, কেউ চাইলে দেখতে পাবে। অনেকে এটা ভাইরাল করতেছে পুলিশ নাকি ভিকটিমের পরিবারকে টাকা দিয়েছে, কেসকে রফা দফা করতে চাইছিল পুলিশ। এটা পুরোটা ভুয়ো তথ্য, পুলিশ কখনো এমন বলেনি। 2012-এর দিল্লির নির্ভয়া কেসের পর নিয়ম করা হয়েছে যে অ্যাসিড অ্যাটাক, রেপ, মার্ডার এইসব ঘটনায় রাজ্য সরকারের দায়িত্ব ভিকটিমের পরিবারকে আর্থিক সহায়তা করা। এই লিস্টটা দেখো, 2018-এর লিস্ট। আগে থেকে নিয়ম আছে কোন কোন ঘটনায় কত টাকা দিতে হবে। এটা ভিকটিমের পরিবারকে আর্থিক সহায়তা করা, এটা কোনো ঘুষ নয়। প্রত্যেকটা রাজ্যেই এমন ব্যবস্থা আছে। এই পোস্টটা দেখো, ইন্ডিয়া টুডে চ্যানেলের নিউজ অ্যাঙ্কার এমন ভুয়ো তথ্য ছড়াচ্ছে। বলতেছে যে ইউপি এর হাতরাসের মতো মেয়ের পরিবারকে না জানিয়ে পুলিশ লুকিয়ে লুকিয়ে মেয়েটিকে দাহ করেছে, জোর করে দাহ করা হয়েছে। এটা পুরোটাই একটা ফেক ইনফরমেশন। পোস্টমর্টম হওয়ার পরেই মেয়েটির দেহ তার পরিবারকে দিয়ে দেওয়া হয়। তার পরিবারের সামনেই রাত্রে মেয়েটিকে দাহ করা হয়। মেয়েটির বাবা নিজেই বলেছে মেয়েটির দেহ ছাড়াও আরও দুটো দেহ ছিল দাহ করার সময়। মেয়েটির দেহকে প্রথমে দাহ করা হয়। যিনি দাহ করেছিলেন তিনি বলেছেন মেয়েটিকে বাকি দুটো বডি থেকে আগে দাহ করা হয়েছে, কারণ অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছিল, তাই পুলিশের নির্দেশ মতো মেয়েটির বডিকে আগে দাহ করা হয়। আচ্ছা, এই ঘটনার সময় একটা অডিও প্রচুর ভাইরাল হয়েছে, যেখানে বলা হয় যে কলেজে সেক্স র্যাকেট চলতো, ড্রাগস র্যাকেট চলতো, আর মেয়েটা নাকি সব জানতে পেরে যায়, তাই তার থিওসিস জমা নিচ্ছিল না। এইসব বিষয়ে নিশ্চিত হয়ে কিছু বলতে পারি না, তবে এই বিষয়ে মেয়েটি যেই ডিপার্টমেন্টে পড়তো সেই ডিপার্টমেন্টের 1 বছরের সিনিয়র কি বলতেছে এই ভিডিওতে দেখে নিন। रिगार्डिंग द फेक न्यूज, तो वी डिमांडेड कोलकाता पुलिस की जो इतना सब फैल रहा है, विक्टिम के बारे में जो घटिया बातें फैल रही हैं, जो ऑडियो क्लिप्स फैल रही हैं, पता नहीं क्या, जिसका जो मन आ रहा है वो एक स्टोरी बना के फैला दे। आप ऑडियो क्लिप्स के बारे में थोड़ा और बताना चाहेंगे, बिकॉज देर आर लाइक 2 different ऑडियो क्लिप्स and some of them are claiming that there has been some drug racket, sex racket that was ongoing in this campus. There have also been claims that the victim was apparently in a tussle to get her thesis out, and apparently she has been fighting with the authorities for over a month. All of these are lies. First of all, she is my junior. अभी जो जिन लोग का थीसिस सबमिशन का जैसे जो टाइम होता है कि अभी हम लोग का थीसिस सबमिशन हम लोगों ने किया है, वो भी अभी ऐसे 3rd ईयर वाला, 2nd ईयर वालों को मतलब अभी बहुत टाइम है। हर कोई नई कुछ भी थ्योरीज लेकर आ रहे हैं सारी चीजों। রিসেন্টলি শুভেন্দু অধিকারীর এই ভিডিওটা দেখ। পুলিশ মন্ত্রী ফেল, কত লাজ লজ্জা নেই। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। গুলি চললে আমি করি, ছাত্র সমাজ লিটারালি গুলি চালানোর ধমকি দিচ্ছে। মানে দাদার কিচ্ছু যায় আসে না মেয়েটা জাস্টিস পেলো নাকি পেলো না, দাদাকে মুখ্যমন্ত্রী হতে হবে। সবাই একই গোয়ালেরই গরু, সবাইকেই ক্ষমতায় থাকতে হবে, যে কোনো উপায়ই হোক ক্ষমতায় দখল করতে হবে। আমরা সকলেই চাই দোষীদের শাস্তি হোক, মেয়েটা যাতে ন্যায় বিচার পায়, সেটাই সকলের আসল দাবি। কিন্তু এই ন্যায়ের বিচারের আন্দোলনে কয়েকটা মানুষ তার নিজের রাজনৈতিক ফায়দা নিচ্ছে। এরা আসলে চায় না মেয়েটা জাস্টিস পাক, কারণ তাড়াতাড়ি যদি জাস্টিস পেয়ে যায় এদের রাজনৈতিক ফায়দা তোলা বন্ধ হয়ে যাবে। আমি এরকমই অনেক লোককে দেখেছি যারা ঘটনা ঘটে যাওয়ার 7 দিন পরও একবারও জাস্টিস সম্পর্কে কোনো কথা বলেনি। হঠাৎ করে তারা রাজনৈতিক স্লোগান দিতে শুরু করে। শুধু মেয়েটার জাস্টিসের জন্য একবারও তাদেরকে কোনো কথা বলতে দেখিনি, আর তারাই হঠাৎ করে রাজনৈতিক স্লোগান দিতে শুরু করেছে, রাজনীতি নিয়ে চলে এসেছে। যতক্ষণ আন্দোলনটা অরাজনৈতিক থাকবে ততক্ষণ সব ধরনের মানুষ একসাথে এসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারে। কিন্তু যখন এই পলিটিক্যাল পার্টিরা এই আন্দোলনকে নিজের ফায়দার জন্য ইউজ করবে, তখনই আন্দোলনটা অনেকটা কমজোর হয়ে যাবে, অনেক মানুষ সেই আন্দোলন থেকে দূরে সরে যাবে। আর এইসব ভুল খবর ছড়ানো যদি বন্ধ না করা হয়, তাহলে এইসব মিথ্যা খবর মেয়েটার ন্যায়ের আন্দোলনকে কলঙ্কিত করে দেবে। আমাদের একটাই লক্ষ্য, জাস্টিস ফর আরজে। জয় হিন্দ।